আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ মমিনুল ইসলাম। এখন থেকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস নেব ইনশাল্লাহ। আছে শিক্ষালয় কোচিং এর সাথে। ইনশাল্লাহ আশা করি তোমাদের যাত্রা আমার সাথে একটা সুন্দর সম্পর্ক হবে তোমাদের সাথে কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রিতে তোমাদের এই দুর্বলতাগুলো আছে, আমার ক্লাস করার পরে ইনশাল্লাহ এই দুর্বলতাগুলো কেটে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা পড়বো কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে কি পদার্থের অবস্থা। কি বলবো? পদার্থের অবস্থা। আচ্ছা, আমরা ছোট থেকে শুনছি যে পদার্থটা কি, এই নামটা তোমাদের সাথে সবার পরিচিত, সেটা হচ্ছে কি পদার্থ। আমরা সবাই শুনছি না ভাইয়া পদার্থ কি? পদার্থ হচ্ছে কি যার আকার আছে, আয়তন আছে, ওজন আছে, জায়গা দখল করতে পারে, তাকে বলবো কি পদার্থ। তাহলে কি কি বললাম? আকার আছে, আয়তন আছে, ওজন আছে এবং কি জায়গা দখল করে। তাহলে যদি কোনো কিছুর মধ্যে আমি চারটা বৈশিষ্ট্য পাই, সেটা কি যার আকার আছে, আয়তন আছে, ওজন আছে এবং জায়গা দখল করে, তাকে আমরা কি বলবো? পদার্থ বলবো। সাপোজ তুমি যদি ইটের কথা চিন্তা করো, দেখো ইটের কিন্তু তোমার কি আছে? একটা শেপ আছে, মানে আকার আছে, তার কিন্তু ওজন আছে এবং কি করবে? সে জায়গা দখল করে, তার মানে কি সে একটা পদার্থ। তাহলে কি পদার্থের সংজ্ঞা আমরা পারবো, যার আকার আছে, আয়তন আছে, ওজন আছে এবং জায়গা দখল করতে পারে, তাকে বলবো কি পদার্থ। এখন আমি পড়বো পদার্থের ক্লাসিফিকেশন। সেটা কি? পদার্থ মূলত তিন প্রকার। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আর একটা কি বায়বীয় পদার্থ। পরীক্ষায় কোনো পরীক্ষায় তুমি কখনো দেখবা না যে এগুলোর ক্লাসিফিকেশন তোমার আসছে। তুমি দেখবা কঠিন পদার্থের বৈশিষ্ট্য, তুমি পাবা হচ্ছে তরল পদার্থের বৈশিষ্ট্য, তুমি পাবা হচ্ছে বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। তো আমার জানা লাগবে হচ্ছে কঠিন পদার্থের কেমন বৈশিষ্ট্য, তরল পদার্থের কেমন বৈশিষ্ট্য, বায়বীয় পদার্থের কেমন বৈশিষ্ট্য। তো শুরু করি আমরা কঠিন পদার্থের কেমন বৈশিষ্ট্য। সেটা হচ্ছে কি কঠিন পদার্থ। আমি তোমাদের চিত্র দিয়ে বোঝাচ্ছি। সাপোজ এটা হচ্ছে কঠিন পদার্থের একটা বক্স। তুমি যদি খেয়াল করে দেখো, এদের মধ্যে যে কণাগুলো আছে তাদের মধ্যে কিন্তু আকর্ষণ কাছাকাছি, তারা কিন্তু কাছাকাছি অবস্থান করতেছে। তার মানে এক নাম্বার বৈশিষ্ট্য কি? এদের মধ্যে কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। দুই নাম্বার কি? যেহেতু কাছাকাছি অবস্থান করে, তাদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কি সবচেয়ে বেশি। আন্তঃকণা আকর্ষণ শক্তি কি মানে হচ্ছে এদের মধ্যে কণাগুলোর মধ্যে আকর্ষণ কি সবচেয়ে বেশি। তারপরে কি এদের যদি তুমি চাপ দাও, যদি চাপ প্রয়োগ করি, এরা কি করতে পারবে না? আমরা সংকুচিত করতে পারবো না, মানে ছোট করতে পারবো না। আর যদি হচ্ছে এদের কি দেই, তাপ দেই, এরা কিন্তু প্রসারিত হবে। সাপোজ তুমি একটা লোহার কথা চিন্তা করো তো, তুমি যদি একটা লোহার কথা চিন্তা করো, এই লোহাকে তুমি যদি চাপ দাও, তুমি কিছু করতে পারবা? চাপাইতে পারবা? পারবা না। কিন্তু তাপ দিলে দেখবে এই তাপের ফলে সে কিন্তু দা, বটি, কোড়াল অন্য কিছুতে পরিণত হয়, একটা তুমি শেপে নিয়ে আসতে পারবা। তার মানে হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি? এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। কণাগুলো কি করে? কাছাকাছি অবস্থান করে এবং এদের চাপ দিলে কি হয় না? সংকুচিত হয় না, কিন্তু তাপমাত্রা প্রয়োগ করলে কি হয়? প্রসারিত হয়। এরপর আসো তরল পদার্থ। এরপর কি? তরল পদার্থ। তরল পদার্থের বৈশিষ্ট্য কি? দেখো প্রায় কঠিন পদার্থের মধ্যে তুমি যদি পারো, তাহলে তরল পদার্থ ইজিলি পেরে যাবা। সেটা হচ্ছে কি এদের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে কি কম হয়। কেন? কারণ কণাগুলো কঠিন পদার্থ থেকে খুব দূরে দূরে অবস্থান করতেছে। যেহেতু দূরে ইউনিটি নাই, আমরা বলি না 10 জনে মিলে কাজ হারিয়ে নাহিলাজ। তার মানে হচ্ছে এদের মধ্যে একতা নাই, একসাথে থাকে না। একসাথে যেহেতু থাকে না, তার মানে হচ্ছে কি এদের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে কম। এদের তুমি যদি চাপ দাও, যদি তরল পদার্থের চাপ দাও, কি হবে না? এরা প্রসারিত হবে না, আয়তন কোনো কিছুই হবে না। তুমি চাপ দিলে আয়তন কিচ্ছু হবে না, আয়তনে কোনো সংকুচিত হবে না, প্রসারিত হবে না। কিন্তু তাপ দিলে দেখবা কঠিন পদার্থ থেকে বেশি পরিমাণে প্রসারিত হবে। যেমন ধরো হচ্ছে গরম পানি, দেখছো তো গরম পানির প্রচুর পরিমাণে তাপ দিলে, যদি পানিতে তাপ দাও দেখবা ফুটতে শুরু করছে। তার মানে কি কণাগুলো ছোটাছুটি করতে শুরু করছে, স্পেস বেশি ছোটাছুটি করতে পারে। তারপরে আসো বায়বীয় পদার্থ। কি পদার্থ? বায়বীয় পদার্থ।
এদের মধ্যে দেখো কণাগুলোর মধ্যে আকর্ষণ নাই, কাছাকাছি অবস্থান করে না, তার মানে কি আকর্ষণ শক্তি খুবই কম। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি বললাম, কণাগুলোর মধ্যে আন্তঃকণ আকর্ষণ শক্তি কি সবচেয়ে কম, কণাগুলো কি করে খুব দূরে দূরে অবস্থান করে। তুমি যদি এদের চাপ দাও, এদের কোনো চাপের প্রভাব নাই, কিন্তু তাপ দিলে বেশি পরিমাণে প্রসারিত হবে। কারণ কেন, কণাগুলোর মধ্যে কোনো ইউনিটি নাই, ওরা দূরে দূরে অবস্থান করছে, তাপ দিলে কি তারা তাড়াতাড়ি ভাসবে, ফুটতে শুরু করবে। তার মানে হচ্ছে আমি কি পাইলাম, যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি পাইলাম, এদের মধ্যে কি কণাগুলোর মধ্যে আন্তঃকণ আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তুমি যদি তাপ দাও সামান্য পরিমাণে কি হবে, প্রসারিত হবে, কিন্তু চাপ দিলে কি হবে না, সংকুচিত হবে না। তরলের ক্ষেত্রে কি, তরলের ক্ষেত্রে হচ্ছে এদের মধ্যে কণাগুলো আন্তঃকণ আকর্ষণ শক্তি আছে, তবে কঠিন পদার্থ থেকে কম। যদি চাপ দাও আয়তন কি হবে না, সংকুচিত হবে না, কিন্তু তাপ দিলে কি হবে, কঠিন পদার্থের থেকে বেশি পরিমাণে প্রসারিত হবে। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি বললাম, এদের মধ্যে আন্তঃকণ আকর্ষণ শক্তি কি হয়, সবচেয়ে কম থাকে, কম। দেখো স্পেস বেশি, আকর্ষণ কম। তারপর হচ্ছে কি, কণাগুলো কি করে ছোটাছুটি করতে পারে। তুমি যদি চাপ দাও, চাপের কোনো প্রভাব নাই, যদি তাপমাত্রা বাড়াও সবচেয়ে বেশি পরিমাণে প্রসারিত হবে। তো এই অধ্যায়ে এইটা ছিল তোমার একটা বেসিক, কিন্তু যেইটা পরীক্ষায় আসবে তুমি লিখে নিতে পারো, সেটা হচ্ছে কি ব্যাপন থেকে তোমার কোশ্চেন আসবে। তো আমি ব্যাপনের সেই কোশ্চেনটা পড়ানোর আগে তোমাকে ব্যাপন সম্পর্কে আমি একটু বুঝাই, ব্যাপনটা কি। ব্যাপন হচ্ছে কি, ব্যাপনের সংজ্ঞা আগে বলি। উচ্চ ঘনত্বের স্থান থেকে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যদি কোনো পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে তাকে বলবো কি ব্যাপন। যেমন ধরো তুমি যখন পারফিউম ইউজ করো, পারফিউমের ভিতরে কিন্তু চাপ বেশি, ঘনত্ব বেশি। তুমি যখন এটা বাইরে বেরিয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে তোমার নাকি স্মেল লাগে। সাপোজ এই রুমের এই কর্নারে হচ্ছে আমি একটা পারফিউম হচ্ছে করছি, তুমি এখানে বসে আছো, তুমি দেখবা নাকি স্মেল পাইতেছো, বা তোমার মা হচ্ছে একটা ঘরে রান্না করতেছে, তুমি কিন্তু রুমে বসে হচ্ছে স্মেল পাইতেছো। কেন, তার কণাগুলো ছড়িয়ে পড়ছে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে। এটা হচ্ছে কি আমার ব্যাপন। তো ব্যাপনের কি বললাম সংখ্যাটা, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যদি কোনো পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে তাকে বলবো কি ব্যাপন। তো ব্যাপনের ক্ষেত্রে যেটা তোমার মাস্ট মনে রাখা লাগবে সেটা হচ্ছে, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। আবার যার আণবিক ভর বেশি তার কি ব্যাপন হার কম। তার মানে হচ্ছে যার আণবিক ভর কি থাকবে, কম থাকবে, তার ব্যাপন হার কি থাকবে, বেশি থাকবে। আর যার হচ্ছে আণবিক ভর বেশি থাকবে তার ব্যাপন হার কম থাকবে। এটা তোমার নোট ডাউন করতে পারো, এটা তুমি লিখে নিতে পারো, এটা হচ্ছে তোমার যা মনে রাখা লাগবে। এরপরে যে ম্যাথটা করবে এখানে তোমার এটা লাগবে। দেখো পরীক্ষার মধ্যে তুমি যেটা হচ্ছে পাবাই, সেটা আমি তোমাকে সিউরিটি দিতে পারি। এই টাইপ তৃতীয় অধ্যায় থেকে যদি ম্যাথ আসে তুমি এই ম্যাথটা পাবা। সেটা হচ্ছে ধরো একটা কাঁচনল নিলাম, কাঁচনল তো বুঝে নাকি, যার দুইটা মাথায় কি ওপেন খোলা, একটা কাঁচনল। এই কাঁচনলের একটা প্রান্ত হচ্ছে HCl আর একটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। তো কি করছি, এই কাঁচনলে একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই পাত্র এই দুইটা মুখ দ্বারা হচ্ছে কি আমি তোলা ডুবাইছি, ডুবানোর পরে দুইটা মুখ হচ্ছে কি তোলা দ্বারা বন্ধ করে দিছি। যদি হচ্ছে এই পাশে বন্ধ করে দেই তাহলে আমার এই পাশে কি থাকবে, HCl এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে থাকবে কি অ্যামোনিয়াম, কি থাকবে আমার অ্যামোনিয়াম NH3 থাকবে। তাহলে আমি কিন্তু আগেই বলে নিছি তোমাকে যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। এখন পরীক্ষায় তোমাকে কোশ্চেন দিবে, কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে, কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে। এখন আমরা কি জানি, আমি HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বের করব এবং কি অ্যামোনিয়ামের আণবিক ভর বের করব। দেখব যার হচ্ছে আণবিক ভর কম তাই সে ব্যাপিত হবে বেশি, যার আণবিক ভর বেশি সে ব্যাপিত হবে কম। যদি HCl এর বের করি, ভাই আমরা তো জানি HCl আণবিক ভর কত, হাইড্রোজেন 1 ক্লোরিন কত 35.5, তাহলে আমরা যোগ করলে কত হয় 36.5। আমরা কি জানি NH3, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট, তোমরা তো জানার কথা। নাইট্রোজেন কত, কয় নাম্বার মল, 7 নাম্বার মল, তাহলে কত হয় 7 দুগুণে 14 প্লাস হাইড্রোজেন কত 3, হাইড্রোজেন 3টা আছে 3, তাহলে কত হয়
17। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 36.5, এখানে কত 17। আণবিক ভর কার কম? 17। NH3 এর কম, তাহলে বেপিত হবে কে বেশি? NH3। এরপরে বেপিত হবে, তাহলে সাদা ধোঁয়া কই তৈরি হবে আমার ভাইয়া? সাদা ধোঁয়া তৈরি হবে NH3 থেকে দূরে এবং কি HCl এর কাছাকাছি সাদা ধোঁয়া তৈরি হবে। কেন? কারণ কি NH3 আণবিক ভর কম, সে বেশি পরিমাণে বেপিত হইছে, সে দূরত্ব বেশি অতিক্রম করছে। আবার কি HCl আণবিক ভর দেখতে পাচ্ছি আমরা কত? 36.5। তাহলে কি HCl আমার কি এইটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে, তুমি কি করবে ভাইয়া? তুমি হচ্ছে যে দুইটা দেওয়া থাকবে তার আণবিক ভর বের করবা, দেখবা হচ্ছে কার আণবিক ভর কম সে বেশি বেপিত হবে, যার আণবিক ভর বেশি সে কম বেপিত হবে। তাই সাদা ধোঁয়া কই তৈরি হবে? সাদা ধোঁয়া তৈরি হবে আমার NH3 থেকে দূরে এবং HCl এর কাছাকাছি সাদা ধোঁয়া তৈরি হবে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো। এই অধ্যায়ে আমি লাস্ট আরেকটা টপিক যা শেষ করে দেব, সেটা হচ্ছে কি নিঃসরণ। কি বললাম? নিঃসরণ। নিঃসরণটা কি? বেপনের মতোই সংজ্ঞা, জাস্ট একটু ডিফারেন্স। আমি বেপনের সংজ্ঞাতে কি বলছিলাম ভাইয়া? তোমাদের বলছিলাম হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যদি কোনো পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে তাকে বলবো কি? বেপন। নিঃসরণও পাইছে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যদি কোনো পদার্থ সরু ছিদ্র পথে, কি বললাম ভাইয়া? তো ডিফারেন্সটা কই? সরু ছিদ্র পথে। কোথায়? সরু ছিদ্র পথে। তার মানে হচ্ছে যদি সরু ছিদ্র পথে কোনো পদার্থ সজোরে বেরিয়ে যায় তাকে বলবো কি? নিঃসরণ। যেমন ধরো আমি তোমাকে উদাহরণ দিয়েছিলাম পারফিউমের। পারফিউমের ক্ষেত্রে দুইটা ঘটনাই ঘটে। ধরো পারফিউম যদি হয়, পারফিউম কি প্রথমে সরু ছিদ্র পথ দিয়ে বের হয় না? তার মানে কি প্রথমে আমার কি ঘটে? নিঃসরণ ঘটে। তারপর যখন ছড়ায় পড়ে তখন কি ঘটে? বেপন ঘটে। তো তুমি এই অধ্যায়ের শেষে দেখো কোশ্চেন দেখবা যে সিলিন্ডারে রান্নার ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে কি নিঃসরণ আগে ঘটে, তারপরে কি হয়? বেপন ঘটে। তার মানে হচ্ছে কি কোনো পদার্থ বের হইতে গেলে একটা সরু ছিদ্র পথ লাগবে, তো সরু ছিদ্র পথটাই হচ্ছে কি আমার নিঃসরণ, আর বেপন কি? ছড়াইয়া পড়তে হবে। তাহলে আমি আশা করি নিঃসরণ আর বেপনের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো, নিঃসরণ এবং বেপনের ডিফারেন্সও বলতে পারবা। আজ এই পর্যন্তই। আমার সাথে থাকো ইনশাআল্লাহ। কেমিস্ট্রি যত দুর্বলতা আছে ইনশাআল্লাহ সবকিছু আমার এই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।